গল্প বাংলো। বিচারক বিচার করেন, কিন্তু সব বিচার কি সঙ্গত হয়? আমাদেরই অবজ্ঞা ছোট্ট গর্ত বেয়ে ঠিক ইঁদুরের মতো ঢুকে আসতে পারে মৃত্যু লালসায় লিপ্ত কোনো বিচারকের অযাচিত বিচার। শুনতে থাকুন ব্র্যাম স্টোকারের গল্প দ্য জাজেস হাউস। পরীক্ষা যতই কাছে আসতে লাগলো, চিন্তা তত বাড়তে লাগলো ম্যালকমসনের। বন্ধু বান্ধবের জ্বালায় লেখাপড়া শিখে উঠেছে একেবারে। পড়াশোনার জন্য এমন একটা জায়গা তার দরকার যেখানে কেউ তাকে বিরক্ত করবে না। এ ব্যাপারে অন্য কারোর পরামর্শ নেওয়ার ইচ্ছাও তার হলো না। জায়গাটা সে নিজেই খুঁজে বার করতে চায়। খুব ছোট কোনো শহর হলেই ভালো। একদিন দরকারি বইপত্রগুলো এবং কিছু কাপড় চোপড় একটা পোর্টম্যান্টোতে ভরে বেরিয়ে পড়ল সে। তারপর টাইম টেবিল খুলে সর্বপ্রথম যে জায়গার নাম চোখে পড়ল সে জায়গার টিকিট কেটে চেপে বসলো ট্রেনে। ঘন্টা তিনেক পর বেন চার্চ নামে একটি ছোট স্টেশনে নেমে পড়ল সে। এখন কেউ তার টিকিটেরও নাগাল পাবে না, এ কথা ভেবে মনে মনে সে খুব খুশিই হলো। এখানকার একমাত্র সরাইখানা দি গুড ট্রাভেলারে উঠল সে। গঞ্জমতো একটা জায়গা বেন চার্চ। হাটের দিনে লোকের আনাগোনা হয় খুব, কিন্তু অন্যান্য সময় প্রায় মরুভূমির মতো অবস্থা। সরাইখানাটা যথেষ্ট শান্ত, কোনো হইচই নেই, কিন্তু তবু মনটা খুঁতখুত করতে লাগলো ম্যালকমসনের। এর চেয়েও শান্ত জায়গা তার দরকার। শেষমেশ একটা জায়গা পছন্দ হলো। বিশাল দরজা জানলাওয়ালা, চারদিক প্রাচীরে ঘেরা দুর্গের মতো একটা বাড়ি। এই মুহূর্তে ওখানে কেউ থাকে না জেনে তার আনন্দ আরও বাড়ল। ঠিক ওই রকম একটা জায়গায় মনে মনে খুঁজছিল ও। পোস্ট অফিসে খোঁজ নিয়ে জানলো স্থানীয় এক আইনজীবী মিস্টার কার্নফোর্ড বাড়ির দেখাশোনা করেন। দেরি না করে তার সঙ্গে দেখা করলো ম্যালকমসন। বাড়িটাতে সে থাকতে চায় শুনে যুগপৎ আশ্চর্য এবং খুশি হলেন মিস্টার কার্নফোর্ড। বললেন, আপনি এখানে থাকবেন জেনে খুব খুশি হলাম। আপনাকে কোনো ভাড়া দিতে হবে না। আমি চাই লোকজন দেখুক এখানেও মানুষ বাস করতে পারে। ধূর্ত একটা চাহনি হানলেন তিনি। বাড়িটা সম্বন্ধে অমূলক কিছু গল্প চালু আছে এখানে। তবু ম্যালকমসন 3 মাসের ভাড়া আগাম দিয়ে বাড়ির চাবি নিল। অমূলক গল্পগুলো সম্পর্কে তেমন কোনো আগ্রহ দেখালো না। তার টুকটাক কাজ করে দেওয়ার জন্য মিসেস ডেমস্টার নামক এক মহিলাকে ঠিক করে দিলেন মিস্টার কার্নফোর্ড। সরাইখানায় গিয়ে মালিকের সঙ্গে দেখা করলো ম্যালকমসন। সবকিছু শুনে চমকে উঠল মহিলা। বুঝেছি, জাজেস হাউস। বাড়িটার কি হয়েছে বলুন তো, আর নামটাই বা জাজেস হাউস কেন? ফ্যাকাশে মুখে তিনি বললেন, 100 বছর কি তারও আগে ওখানে নাকি অত্যন্ত নিষ্ঠুর এক জাজ বাস করত। তুচ্ছ অপরাধেও ভয়ঙ্কর সব শাস্তির বিধান করত লোকটা। তবে বাড়িটার দুর্নাম কেন সেটা আপনাকে পরিষ্কার করে বলতে পারবো না। অনেককে জিজ্ঞেস করেছি আমি, কিন্তু সদুত্তর দিতে পারেনি কেউ। শুধু বলে ওখানে রহস্যময় কিছু আছে। যা হোক, ড্রিঙ্ক ওয়াটার ব্যাংকের সমস্ত টাকা দিলেও আমি ওখানে 1 ঘন্টা থাকতে রাজি হব না। মিসেস উইদাম, আমি অঙ্কের ছাত্র। এত জটিল ব্যাপারে মাথা ঘামাতে হয় যে অন্য কিছুর দিকে খেয়াল দেওয়ার অবসরটুকু পাই না। তাছাড়া আমার অঙ্কগুলো ওই বাড়ির সেই রহস্যময় জিনিসের চেয়ে কম রহস্যময় নয়। বাড়িটা ঘুরে ফিরে দেখে বিরাট ডাইনিং রুমটাতেই থাকবে বলে ঠিক করলো ম্যালকমসন। সরাইখানা থেকে জিনিসপত্র এনে ফেললো। মিসেস উইদাম ডেকে আনলো মিসেস ডেমস্টারকে। এই মহিলার কথাই বলেছিলেন মিস্টার কার্নফোর্ড। রান্নাবান্না জিনিসপত্র থেকে শুরু করে যাবতীয় টুকিটাকি জিনিস এনে দিলেন মিসেস ডেমস্টার। এ ঘরে থাকলে আমার খালি মনে হবে চারপাশ থেকে কেউ যেন দেখছে আমাকে। আপনি থাকুন, আমি চললাম। চলে গেলেন মিসেস উইদাম। মিসেস ডেমস্টার সাহসী মহিলা, বললেন, এই বাড়ি নিয়ে নানা রকম গাঁজাখুরি গল্প চালু আছে, আমি ওসব বিশ্বাস করি না। এখানে ইঁদুর আছে, জং ধরা কলকবজাগুলোর কচমচ আওয়াজ আছে। শতাব্দী পুরনো এই বাড়ি, এত পুরনো একটা বাড়িতে কি ইঁদুরও থাকবে না? আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো ভয় নেই।
রাতের খাবার সেরে বই খুলে বসলো ম্যালকমসন। রাত 11টা পর্যন্ত এক টানা পড়ার পর চা খাবার জন্য উঠল। গরম চায়ে চুমুক দিতে দিতে খেয়াল করল ইঁদুরের কিচমিচ। আর কোনো শব্দ নেই কোথাও। মিসেস ডেমস্টার ঠিকই বলেছে, ইঁদুর ছাড়া অন্য কিছু নেই এখানে। আরেকবার বসার আগে বাতি হাতে ঘরটা ঘুরে এলো ম্যালকমসন। সারা দেওয়াল জুড়ে ওক কাঠের অভিজাত রুচির কারুকাজ। এত সুন্দর একটা বাড়ি এতকাল এমন অবহেলিতভাবে পড়েছিল, এ কথা ভেবে সে খুবই আশ্চর্য হলো। দেয়ালে পুরনো কিছু ছবি টাঙানো। ছবিগুলোর উপরে এমন পুরু হয়ে ধুলো জমেছে যে কার ছবি বোঝা যায় না। ফায়ার প্লেসের ডান দিকে ছাতের বড় ঘণ্টাটার সাথে লাগানো ভারী মোটা দড়িটা তার নজর কাড়ল সবচেয়ে বেশি। পিঠ উঁচু বিশাল ওক কাঠের চেয়ারটাতে বসে আরেক কাপ চা খেলো ম্যালকমসন। তারপর ফায়ার প্লেসে নতুন কাঠ গুঁজে দিয়ে টেবিলে এসে বসল। অঙ্ক কষতে কষতে টের পেল চারপাশে ইঁদুরগুলোর আনাগোনা। পাত্তা দিল না সে। হঠাৎ মুখ তুলল ম্যালকমসন। আশ্চর্য, একদম থেমে গেছে ইঁদুরের শব্দ। অখণ্ড নিস্তব্ধতা চারপাশে। ওর মনে হলো আচমকাই থেমে গেছে ইঁদুরের শব্দ, এবং সে কারণেই ব্যাপারটা খেয়াল করেছে ও। ফায়ার প্লেসের আগুন আবার কমে আসছে, কাঠ দেওয়া দরকার। উঠল ম্যালকমসন। ওক কাঠের চেয়ারটাতে একটা ইঁদুর বসে আছে, বিরাট জ্বলন্ত চোখে তাকিয়ে আছে তার দিকেই। হাত তুলে এমন একটা ভঙ্গি করল ম্যালকমসন যাতে ওটা পালায়, কিন্তু নড়াচড়ার কোনো লক্ষণ দেখা গেল না ইঁদুরটার মধ্যে। এবার পাথর ছোঁড়ার ভঙ্গিতে হাত ওঠালো সে। পাত্তাও দিল না ইঁদুরটা। হিংস্রভাবে সাদা ঝকঝকে দাঁত বের করলো, যেন ভয় দেখালো ম্যালকমসনকে। একটু অবাক হলো সে। একটা ডান্ডা নিয়ে ছুটে গেল মারার জন্য। চেয়ারের উপর থেকে লাফ দিল ইঁদুরটা, সোজা দড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল। প্রায় সাথে সাথে ইঁদুরের পালের কোলাহল আবার শুরু হয়ে গেল, এবার বেশ জোরে জোরে। প্রথম ভোরের মোরগের ডাক সংবিত ফিরিয়ে আনলো ম্যালকমসনের। সোজা বিছানা, ঘুম। এমন গভীর ঘুম ঘুমালো যে মিসেস ডেমস্টার এসে সমস্ত ঘর সাফ সুতরো করে টেবিলে জলখাবার না দেওয়া পর্যন্ত জাগল না সে। ওঠার পরও ক্লান্তি গেল না। গতরাতে পরিশ্রমটা বেশিই হয়ে গেছে। কড়া এক কাপ চা অবশ্য অনেকটা অবসাদ দূর করে দিল। জলখাবারের পর গোটা কয়েক স্যান্ডউইচ আর বই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। শহরের বাইরে সুন্দর নিরিবিলি একটা জায়গা পেয়ে গেল। চারপাশে বিশাল বিশাল সব এলম গাছ। সেখানে বসে কিছুক্ষণ লেখাপড়া করার পর উঠল। এবার ফিরতে হয়। ফেরার পথে সরাইখানায় গিয়ে দেখা করলো মিসেস উইদামের সঙ্গে। ওকে দেখে খুব আনন্দিত হলো মিসেস উইদাম। এতটা খাটুনি কিন্তু শরীরের পক্ষে ভালো নয় স্যার। এক রাতেই কেমন ফ্যাকাশে হয়ে গেছেন আপনি। যাই হোক, আশা করি ভালোভাবেই কেটেছে রাতটা। মিসেস ডেমস্টার যখন বলল আপনাকে গভীরভাবে ঘুমাতে দেখেছে, আমি তো অবাক। হ্যাঁ, ভালোই কেটেছে রাতটা। রহস্যময় কিছু দেখতে পাইনি অবশ্য। তবে হ্যাঁ, সারা দেশের ইঁদুরের অর্ধেক বুঝি আছে ওখানেই। একটা বুড়ো শয়তান আছে, চেয়ারের ওপর বসেছিল। আমি ডান্ডা নিয়ে মারতে যেতেই দড়িবে পালিয়েছে। পৃথিবীতে রাতের পর আসে দিন, দিনের পিছু পিছু আসে রাত। বেঞ্চার্চেও তার ব্যতিক্রম হলো না। ইঁদুরের গন্ডগোলটা শুরু হলো সন্ধ্যার পরপরই। গত রাতের চেয়ে আজ আরও বেশি। সাহস যেন বেড়েছে। আনাচে কানাচে অন্ধকারের মধ্যে খুদে তারার মতো জলজল করে জ্বলছে ওদের চোখ। ম্যালকমসন আর ইঁদুরের পালের মধ্যে যেন বেশ একটা খেলা শুরু হয়ে গেছে। পড়ার ফাঁকে হুসহুস করে ইঁদুর তাড়ালো সে। রাতের প্রথম ভাগটা এভাবেই কাটল। পড়তে পড়তে হঠাৎ খেয়াল করলো ম্যালকমসন, আবার থেমে গেছে ইঁদুরের কিচমিচ। কোথাও কোনো শব্দ নেই। জাদুমন্ত্রে যেন উধাও হয়ে গেছে ইঁদুরগুলো। হঠাৎ করে গত রাতের কথা মনে পড়ে গেল ম্যালকমসনের। সোজা তাকালো ফায়ার প্লেসের পাশে বিশাল পিঠ উঁচু চেয়ারটার দিকে। সেই ধাড়ি ইঁদুরটা বসে আছে, তেমনই জলজল করছে সেই দুটো চোখ। হাতের কাছে লগারিদমের একটা বই পেয়ে সেটাই ছুঁড়ে মারল। লক্ষ্যভ্রষ্ট। গা করল না ইঁদুরটা, যেমন ছিল তেমনই বসে রইল।
অতএব আবার সেই ডান্ডা হাতে দাবড়ি, মেঝেতে লাফ দিয়ে পড়ে ধাড়িটার রশিপথে অদৃশ্য হওয়া এবং সাথে সাথেই আবার শুরু থেমে যাওয়া ইঁদুর বাহিনীর কোলাহল। গত রাতের প্রত্যেকটা ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আজও। ঘড়ি দেখল ম্যালকমসন, 11:15 বাজে। যথেষ্ট কাজ হয়েছে, একটা সিগারেট ধরানো যাক এবার। আয়েশ করে ধোঁয়া ছাড়তে ছাড়তে তাবৎ বইগুলো এক জায়গায় জড়ো করল সে। তারপর দড়িটা টেবিলের ওপর এনে রাখলো। এবার ইঁদুরটা এলে কেমন করে দড়ি বেয়ে ওঠে দেখা যাবে। আবার কিছুক্ষণ পড়ার পর মনে হলো অস্বস্তিকর কিছু একটা ঘটছে। কবরের মতো নিস্তব্ধতা না, তাহলে খেয়াল করে দেখলো রশিটা একটু একটু নড়ছে। তাকাতেই দেখে আবার ফিরে এসেছে বদমাসটা। রশি বেয়ে কিছুটা নামার পর এক লাফে সেই ওক কাঠের চেয়ারটায় গিয়ে বসলো। তাকালো জ্বলন্ত চোখে। একের পর এক বইগুলো ছোঁড়া শুরু করলো ম্যালকমসন। প্রত্যেকটা লক্ষ্যভ্রষ্ট হলো। ইঁদুরটাও দিব্যি বসে রইল। শেষমেশ মোটা একটা বই নিয়ে তাড়া করতে একটু ভয় পেল যেন। এক লাফে মেঝেতে পড়লো ইঁদুরটা। মেঝে ঘুরে এসে উঠে পড়লো পড়ার টেবিলে। আরেক লাফে পড়লো রশিতে। সরসর করে উঠে গিয়ে অদৃশ্য হয়ে গেল দেওয়ালের একটা ছবির পেছনে। ম্যালকমসন খেয়াল করলো ফায়ার প্লেসের ডান হাতি তৃতীয় ছবিটার পিছনে লুকোলো ইঁদুরটা। আবার এসে টেবিলে বসলো সে। ইঁদুরগুলোর আনাগোনা টের পাওয়া যাচ্ছে। হঠাৎ তার মনে হলো বিশাল এই বাড়িতে সে একা, ইঁদুরগুলো যেন তার সাথী। এই ধরনের চিন্তা করে খুশি হতে চেষ্টা করলো সে, কিন্তু দূর হলো না অস্বস্তিকর অনুভূতিটা। ভোরের আলো জানলা দিয়ে ঢুকে পড়তে বিছানায় গা এলিয়ে দিল ম্যালকমসন। ঘুম নেমে এলো প্রায় সাথে সাথেই। ঘুমের মধ্যেও অস্বস্তির হাত থেকে রেহাই পেল না। স্বপ্ন দেখল একের পর এক, উদ্ভট সব স্বপ্ন, কোনোটারই কোনো মাথামুন্ডু নেই। অনেক বেলায় মিসেস ডেমস্টার ঘুম থেকে ডেকে তুললেন ম্যালকমসনকে। ভীষণ অসুস্থ লাগছে শরীরটা, কেমন একটা ঘোর ঘোর ভাব মাথার ভেতর। মিসেস ডেমস্টার, ওই দেয়ালের বড় ছবিগুলো একটু ধুয়ে মুছে সাফ করবেন। বিশেষ করে ওই ফায়ার প্লেসের ডান হাতির তৃতীয় ছবিটা, এগুলো কার আমি দেখব। বিকেলের দিকে মাথা পরিষ্কার হয়ে গেল ম্যালকমসনের। গত দুদিনে যে অঙ্কগুলো করতে পারিনি সেগুলো জলের মতো করে ফেলল। পরীক্ষাটা তাহলে ভালো মতোই দেওয়া যাবে ভেবে সে একটু আশ্বস্ত বোধ করল। সন্ধ্যার আগে আগে মিসেস উইদামের সঙ্গে দেখা করতে গেল সরাইখানায়। আরেকজন ডাক্তার বসে আছেন তার সাথে। নিজের পরিচয় দিলেন, হ্যালো, আমি ডক্টর থার্নহিল। একের পর এক অনেক প্রশ্ন করলেন ডক্টর থর্নহিল। কোনো উত্তর না দিয়ে মুচকি হাসল ম্যালকমসন। আপনার সব প্রশ্নের উত্তর আমি দেব, যদি আমার একটা প্রশ্নের উত্তর দেন। বলুন। আপনাকে নিশ্চয়ই মিসেস উইদাম ডেকে এনেছেন। ধরা পড়ে বোকার মতো মাপা হাসলেন তিনি। হ্যাঁ, মিসেস উইদাম অবশ্য আপনার ভালো চায় বলেই আমাকে ডেকেছে। আপনি নাকি খুব বেশি রাত জাগেন আর ভীষণ কড়া চা খান। এত রাত জাগা কি শরীরের পক্ষে ভালো? ঠিক আছে, আজ থেকে আমি আর রাত জাগবো না। আপনি যুবক, শরীরের রক্ত গরম। গত 2 রাতে কি কিছুই ঘটেনি? সংক্ষেপে গত 2 রাতের ঘটনা বর্ণনা করল ম্যালকমসন। ইঁদুরটা প্রতিবার দড়ি বেয়ে ওঠে। আপনি জানেন ওটা কিসের দড়ি? না। জাজের কঠোরতম আদেশ বাস্তবায়নে ওটা দরকার পড়ে। আপনি বলতে চাইছেন ফাঁসির? উত্তরে কিছু বললেন না ডাক্তার। এমন জলজলে চোখে চেয়ে থাকলেন, এরপর আর হ্যাঁ বলতে হয় না। কলেজে পড়ার সময় আমি খুব ভালোই ছাত্র ছিলাম। পরীক্ষার পড়ার জন্য কেমন পরিবেশের দরকার তা আমি জানি। দূরত্ব থাকলেন, যথেষ্ট হয়েছে। কাছেই আমার বাড়ি, চলুন সেখানে। যে কদিন ইচ্ছা থাকবেন, চেষ্টা করব কেউ যেন আপনার পড়াশোনার কোনো রকম ব্যাঘাত না ঘটায়। অনেক ধন্যবাদ, আমি ওখানেই ভালো আছি। আর তেমন ভূত প্রেত যদি কিছু দেখি তো দড়ির সাথে একটা ঘন্টা বাঁধাই আছে না, ওটা বাজিয়ে না আপনাদের ডাকবো, কি বলেন? হো হো করে হেসে উঠল সে।
ম্যালকমসনের অট্টহাসি কিন্তু ডাক্তারের অটল গাম্ভীর্যে একটুও ফাটল ধরাতে পারল না। কোনো কথা না বলে তিনি চলে গেলেন। রাতে ঘণ্টাখানেক পড়ার পর বাতাসের ফিসফিসানি শুরু হলো। ক্রমে তা রূপান্তরিত হলো দাপাদাপিতে। যদিও বাড়িটা যথেষ্ট মজবুত, তবু সমস্ত বাড়ি থরথরিয়ে কাঁপতে লাগলো ঝড়ের দাপটে। চারিদিকে বাতাসের শোঁ শোঁ শব্দ কেমন একটা অপার্থিব পরিবেশ সৃষ্টি করল। দড়িটা মেঝেতে শটশট করে শব্দ করছে, সাপের মতো পাকিয়ে পাকিয়ে উঠছে। ওটাতে যেন প্রাণের সঞ্চার হয়েছে। ম্যালকমসন হঠাৎ দেখল দড়ি বেয়ে কিছু দূর নেমে এসেছে সেই ধাড়ি ইঁদুরটা। গা ছমছম করে উঠল তার। জ্বলন্ত চোখে কিছুক্ষণ চেয়ে থাকার পর আবার দড়ি বেয়ে উঠে অদৃশ্য হয়ে গেল ইঁদুরটা। মনে পড়ল ফায়ার প্লেসের ডান হাতি তৃতীয় ছবি। ঘরে দুটো বাতি আছে, একটা শেড দেওয়া, একটা শেড ছাড়া। শেড ছাড়া বাতিটা হাতে নিয়ে দুটো চেয়ার জোড়া দিয়ে উঠে পড়ল ম্যালকমসন। সবগুলো ছবিই এখন পরিষ্কার। তৃতীয় ছবিটার সামনে বাতি ধরতেই আঁতকে উঠে পিছিয়ে এলো সে। আর একটু হলে বাতিটা পড়েই যাচ্ছিল হাত থেকে। ছবির কোণ থেকে ঠিক এই সময় উঁকি দিল সেই ইঁদুরটা। মুহূর্তের মধ্যে সারা গা ঘেমে উঠল তার। ম্যালকমসন যুবক, ভয় কাটিয়ে উঠল দ্রুত। একটু থেমে আবার দেখতে লাগলো ছবিটা। ছবিটা একজন জাজের। চামড়ার লাল টকটকে রোগ পড়ে বসে আছেন। দৃঢ় চোয়াল, দয়া মায়াহীন, ধূর্ত প্রতিহিংসা পরায়ণ চেহারা। দেখলেই মনে হয় কামুক। শিকারী পাখির মতো বাঁকানো লালাভ নাক, চোখ দুটো অদ্ভুত ঝকঝকে, ভয়ঙ্কর চাহনি তাতে। চোখের দিকে তাকানোর সাথে সাথে হাত পা ঠান্ডা হয়ে এলো ম্যালকমসনের। চোখের মণি দুটো ঠিক সেই ধাড়ি ইঁদুরটার মতো। পাথরের ফায়ার প্লেসের ধারে বিশাল পিঠ উঁচু ওক কাঠের চেয়ারে বসে আছেন বিচারক। ছাদ থেকে মোটা একটা দড়ি নেমে মেঝেতে ছড়িয়ে আছে। এই ঘরেরই ছবি। আতঙ্কিত অবস্থায় চেয়ারটার দিকে তাকাতেই হাত থেকে বাতি পড়ে গেল তার। চেয়ারে বসে আছে ধাড়ি ইঁদুরটা। জ্বলছে চোখ দুটো। মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না ম্যালকমসন। ইঁদুরটা ওখানে গেল কি করে? সে তো ঠায় ছবিটার দিকেই তাকিয়েছিল। বাইরের ঝড়ের তাণ্ডব চলছেই, সেই সাথে শুরু হলো বৃষ্টি মুষলধারে। জানলার ওপারে বৃষ্টির সাদা ঘন পর্দা যেন বেঞ্চার্স থেকে আলাদা করে দিল এই জাজেস হাউসকে। খুব শক্ত ধাতুর তৈরি বলে মেঝেতে পড়েও বাতিটা ভাঙেনি বা আলো নিভে যায়নি। না না না, এসব চলবে না। নিজেই নিজেকে শাসন করলো ম্যালকমসন। এসব চলতে দিলে সে পাগল হয়ে যাবে শিগগিরই। হতে পারে তার এক মুহূর্তের অমনোযোগের সুযোগ নিয়ে নেমে গেছে ইঁদুরটা, তাতে এত ভয় পাওয়ার কি আছে? এরকম ভেবে কিছুটা ধাতস্থ হলো ম্যালকমসন। আবার পড়াশোনা। ঘণ্টাখানেক পর মাথা তুলল। ঝড়ের শব্দ থেমে গেছে, বৃষ্টিরও। হঠাৎ একটা শব্দ শুনতে পেল সে। কান পাতল। মনে হচ্ছে বড় ঘণ্টাটা বাতাসে নড়ছে, ফলে দড়িটাও নড়ে সরসর করে শব্দ করছে মেঝেতে। ওপর দিকে তাকিয়ে দেখল ধাড়ি ইঁদুরটা রশির গোড়া কেটে দিচ্ছে। কাটা প্রায় শেষ। একটু পরেই ঘণ্টা থেকে খসে পড়ল ভারী দড়িটা। আরেকটা আতঙ্ক পেয়ে বসল ওকে। বাইরের সাথে ওর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল পুরোপুরি। ঘণ্টা বাজিয়ে কাউকে ডাকা আর সম্ভব নয়। সমস্ত রাগ গিয়ে পড়ল ইঁদুরটার ওপর। একটা বই নিয়ে তেড়ে গেল ম্যালকমসন। পালালো ওটা, মিশে গেল ঘরের অন্ধকার কোণে। একটা মাত্র ইঁদুর কদিন থেকে তাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এ কথা চিন্তা করতেও খারাপ লাগলো ম্যালকমসনের। আজকের মতো যথেষ্ট হয়েছে, এখন ঘুম দেয়া যাক। ঘরের এখানে সেখানে ছোপ ছোপ অন্ধকার।
শেড দেওয়া বাতিটার শেড খুলে দিতেই আলোয় ভরে গেল সারা ঘর। দেয়ালের ছবিগুলো স্পষ্ট হয়ে উঠল। ফায়ারপ্লেসের ডান হাতি তৃতীয় ছবিটার দিকে চোখ পড়ল ম্যালকমসনের। আশ্চর্য হয়ে চোখ মুছল একবার। মাথার পেছনে সরসর করে দাঁড়িয়ে গেল সব কটা চুল। ছবিটার বাদামি কাপড় ঝকঝক করছে, প্রায় নতুনের মতো। ব্যাকগ্রাউন্ডে চেয়ার, দড়ি সবই আছে, কিন্তু জাজের দেহটি অদৃশ্য। আতঙ্কের চোটে কণ্ঠতালু শুকিয়ে গেল। মাথার ভেতর দপদপ করছে, বুকের খাঁচা ছেড়ে এখনই যেন বেরিয়ে যাবে হৃৎপিণ্ডটা। চিন্তা শক্তিও লোপ পেল, শুধু কান আর চোখ কাজ করছে। আস্তে আস্তে পেছন দিকে মাথা ঘোরালো ম্যালকমসন। সেই পিঠ উঁচু চেয়ারটিতে বসে আছেন জাজ। কুটিল, হিংসাপরায়ণ, জ্বলন্ত চোখ, ঠোঁটের কোণে মৃদু হাসি, বিজয়ীর হাসি। হাতে একটা কুচকুচে কালো টুপি। ম্যালকমসনের সমস্ত রক্ত যেন শুষে নিয়েছে কেউ। কানে ভো ভো শব্দ। ঘড়ির দিকে তাকালো সে। 12টা বাজলো। কালো টুপিটা মাথায় চাপালো জাজ। আস্তে আস্তে উঠে দাঁড়ালো। মেঝে থেকে কুড়িয়ে নিল দড়িটা। এমন ভাবে ধরলো যেন তার সবচেয়ে পছন্দের জিনিস সেটা। ধীরে ধীরে রশিটার একপাশে গেরো দিয়ে ফাঁস তৈরি করলো জাজ। পা তুলে দিয়ে টেনে দেখলো কতটা শক্ত হয়েছে। খুশি হয়ে এবার এগোলো ম্যালকমসনের দিকে। চোখে চোখ রেখে পাশ কাটালো দরজার সামনে। বুঝতে বাকি রইল না ম্যালকমসনের, ফাঁদে পড়ে গেছে সে। হঠাৎ করেই ম্যালকমসনের গলা লক্ষ্য করে দড়ির ফাঁস ছুড়ে দিল জাজ। তড়িৎ গতিতে মাথা সরিয়ে নিল ম্যালকমসন। শব্দ করে মেঝের ওপর পড়ল ফাঁসটা। আবার চেষ্টা করলো জাজ। আবার মাথা সরিয়ে নিল ম্যালকমসন। এইরকম চলল আরো অনেকবার। প্রত্যেকবারই নিজেকে রক্ষা করলো ম্যালকমসন, কিন্তু বারবার পরাজিত হয়েও হাল ছাড়ল না জাজ। এই সময় ম্যালকমসন দেখল দেয়াল ঘন্টার আশেপাশে, ঘরের আনাচে কানাচে হাজার হাজার লাখ লাখ ইঁদুর। এবার জাজের চোখে ভর করলো নারকীয় দৃষ্টি। মণি দুটো জ্বলতে লাগলো গনগনে কয়লার মতো। ম্যালকমসনের মনে হলো তার পায়ে শিকড় গজিয়েছে। জাজ এগিয়ে এলো, ধীরে সুস্থে ফাঁস পড়ালো তার গলায়। ছোট্ট একটা শিশুর মতো ম্যালকমসনকে তুলে নিয়ে গিয়ে দাঁড় করালো কাঠের চেয়ারটার ওপর। তারপর হাত তুলে ঘন্টার সঙ্গে বেঁধে দিল দড়িটা। হাত তোলার সাথে সাথে অদৃশ্য হলো সব কটা ইঁদুর। গলার ফাঁসটা আরো আঁটোসাঁটো করে পায়ের নিচে থেকে ঠেলে সরিয়ে দিল চেয়ারটা। জাজেস হাউসের অ্যালার্ম বেল তারস্বরে বেজে ওঠার কিছুক্ষণের মধ্যেই একদল লোক এসে হাজির হলো। বিভিন্ন রকমের আলো তাদের হাতে। দরজায় জোরে জোরে ধাক্কা দিয়েও কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেললো তারা। পিলপিল করে ঢুকলো সবাই। সবার সামনে ডাক্তার মিসেস উইদামকেও দেখা গেল। সবাই দেখল দড়ির প্রান্তে ঘন্টার গোড়ায় ঝুলছে হতভাগ্য ছাত্রটির দেহ। দেওয়ালে জাজের ছবিটি তেমনই আছে। মুখে লেপ্টে আছে এক টুকরো ক্রূর হাসি। আজকের গল্প পাঠে শিবাষ্ণু, সৌমিক, কৌস্তব, দর্শনা, শতভিসা এবং আমি রোহিত। এডিটিংয়ে শিবাষ্ণু, আবহ সঙ্গীত কৌস্তব, থাম্বনেল ইন্দ্রনীল। আমাদের ভুল ত্রুটিগুলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা সাজেস্ট করতে পারেন পরবর্তী গল্পের বিষয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।